ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের ম্যারাথন বৈঠক। ৭০ অনুচ্ছেদ সংশোধনে মোটা দাগে একমত সবাই। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন। হঠাৎ করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। গরিবের উপর কর চাপানোর অভিযোগ এনসিপির। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন। ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবাইকে মামলা করার আহ্বান। ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত। দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে ইসি, আশা আমিরের। রাজধানী হাতে কুরবানির পশুর যোগান পর্যাপ্ত, এখনো জমেনি বিকিকিনি। গতবারের তুলনায় দাম হাঁকা হচ্ছে ঢের বেশি। দাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো আর কি। গরু কিনলো এটা 1,55,000, আশা করছিলাম 1,30,000-35,000। ঈদের ছুটিতে আন্দোলনে বিরতি দিলেন ইশরাক হোসেন। শপথ পড়ানোর উদ্যোগ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংক্রান্ত বিধান যুক্ত করতে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল। আলোচনা হলেও ঐক্যমত হয়নি সংসদীয় সব স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাব, নারী আসনের ভোটের পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, সংসদে তার আসন শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি রাজনৈতিক মহলে। ঐক্যমত কমিশনও সংবিধান সংশোধনে এই প্রস্তাব করে। মঙ্গলবার ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের 2টি বিষয় নিয়ে এজেন্ডা রাখা হয়। 2.5 ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐক্যমতে পৌঁছায় বেশিরভাগ দল। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি, সেটা আমরা উল্লেখ করব, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি। অর্থ বিল আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল। সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন। যেমন ৪র্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন ৫ম সংশোধনী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। ঐক্যমত হয়নি দিনের বাকি 2 ইস্যু নিয়েও। নারী আসনের ভোটের পদ্ধতি আর সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে বিভিন্ন দল নানা ধরনের প্রস্তাব দেয়, যা নিয়ে ঈদের পরে আরেক দফা আলোচনা করার সিদ্ধান্ত হয়। এই সংসদীয় কমিটির কার্যকরভাবে কিভাবে মন্ত্রণালয়ের কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে কি সুপারিশ করা যায় সেটি করবার কথা বলেছি। দিনব্যাপী বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে অংশ নেন 30টি রাজনৈতিক দলের সদস্যরা। তারা দেখতে পারবেন যে আমরা কি করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার। তবে দাবি প্রবল হলে বাতিলের বিষয়টিও বিবেচনা করবে সরকার। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন। প্রশ্ন তুললেন, অর্থনীতি আইসিইউতে ছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, আর সংকটের মধ্যে আমরা দায়িত্ব না নিলে কি হতো। জানান, প্রবৃদ্ধির পথে না ছুটে জীবনযাত্রার মান উন্নয়নে জোর দিয়েছে এবারের বাজেট, আর বাস্তবায়নে সকলের সহানুভূতি চান অর্থ উপদেষ্টা। রেওয়াজ অনুযায়ী বাজেট উপস্থাপনের পরদিন বাজেট উত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টায় হাজির অর্থ উপদেষ্টা। আপনি সর্বত্রই বলেছেন যে মূল্যস্ফীতি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। স্বীকার করেন এটি ভালো উদ্যোগ নয়। কালো টাকা না, আমরা যেটা অপ্রদর্শিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করার। অর্থ উপদেষ্টা বলেন, গতানুগতিক প্রবৃদ্ধির লক্ষ্য থেকে বের হয়ে জীবনযাত্রার মান সহজ করতেই এবারের বাজেট বিবেচনা নেওয়া হয়েছে। সামনে কঠিন সময়। এতদিন খালি প্রবৃদ্ধি 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 অনেক রকম ন্যারেটিভ শুনেছেন, গ্রোথ হচ্ছে অনেক বেশি, কিন্তু গ্রোথের সুফলটা কে পেয়েছে? এইটার থেকে আমরা বেরিয়ে এসে, প্রবৃদ্ধি দরকার আছে, কিন্তু আমরা চাচ্ছি যে মানুষের জীবনযাত্রার মান যেন হয়। অর্থ উপদেষ্টা জানান, 3 বছরের লক্ষ্য ধরে প্রণয়ন করা হয়েছে বাজেট। হঠাৎ করে এসে বিপ্লবী বাজেট দেয়া যাবে না। প্রশ্ন ছিল, বাজেটের সবচেয়ে দুর্বল দিক কি? 3 বছরের ব্যাপার আছে, 2025-26, 24-25, 25-26, 27। এটা একটা কন্টিনিউটি। অনেকে বলে যে তোমরা তো আগের পদাঙ্ক অনুসরণ করেছো, আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। বলছে আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম। নিজেদের প্রতি সহানুভূতিশীল হবার আহ্বান জানিয়ে সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিম্প্যাথেটিক হয়ে কাজ করবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘা ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা, পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সবশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর শীর্ষ ধনীদের কাছ থেকে বেশি কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের উদ্যোগে বেকারত্ব দূর হবে কিনা তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল, সেটি এই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। তিনি বলেন, এই বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। কালো টাকা সাদা করার যে সুযোগ ও রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতার সমালোচনা করেছে এনসিপি। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়েও সন্তুষ্ট নয় দলটি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি। এই সময় সেটা 1.7% হয়েছে।
একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি। কর আরোপের ক্ষেত্রেও গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই। তবে জুলাই যোদ্ধাদের জন্য বাজেটের বরাদ্দে খুশি এনসিপি। এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে প্রত্যাশার সাথে হতাশাজনক বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে এই সংস্থাটি। বলছে এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার পরিপন্থী। প্রস্তাবিত বাজেটে কর ন্যায্য প্রতিষ্ঠিত হয়নি এবং দেশীয় শিল্প সুরক্ষা ও কর্মসংস্থান তৈরির সুনির্দিষ্ট কর্মসূচিও নেই। বরাবরই বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। তুলে ধরা হয় বাজেট পর্যালোচনা, এবারও ব্যতিক্রম হয়নি। অর্থনৈতিক প্রবৃদ্ধির বাইরে সার্বিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বদলে মানুষকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। তবে এজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রাও উচ্চাভিলাষী বলে মনে করে সংস্থাটি। 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। তো সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা না থাকায় হতাশ সংস্থাটি। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেওয়া হলো না, আর অন্যদিকে কালো টাকা সাদা করার পদক্ষেপ করা হলো, সেটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। এই যে জুলাই আন্দোলন হলো, সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য, এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডি বলছে এলডিসি গ্রাজুয়েশন এবং মার্কিন শুল্ক আরোপ মোকাবেলায় অনেক ক্ষেত্রেই আমদানি শুল্ক কমানো হলেও দেশীয় শিল্পের সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। প্রস্তাবিত বাজেটে কর ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি। করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব ইতিবাচক, তবে স্তর পরিবর্তনে সবচেয়ে বেশি চাপে পড়বে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা। নিম্ন আয়ের উপরে বেশি এটা পড়বে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের অপহরণ ও গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলে সংগঠিত সকল গুম-খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সালাউদ্দিন আহমদের অভিযোগের তদন্ত হবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এই ঘটনার 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর প্রায় 9 বছর ভারতেই অবস্থান করতে হয় তাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন তিনি। দেশে ফেরার প্রায় 9 মাস পর মঙ্গলবার সকালে নিজের অপহরণ ও গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সালাউদ্দিন আহমদ, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, বেনজির আহমেদ সহ 7 জনকে আসামি করেছেন তিনি। যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই। এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই অভিযোগ পাঠানো হবে তদন্তের জন্য। যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন
যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এদিন শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের চূড়ান্ত শুনানি আগামী 19 জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে 6 জন হত্যার ঘটনায় পলাতক 4 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনিল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাচ্ছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জবাবে 30 জুন 2026-এর মধ্যে ভোট সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশ বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন প্রয়োজনে নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সাথে। সীমান্তে মানুষ হত্যা নিয়ে সরকার নমনীয় নয় বলেও দাবি করে তিনি বললেন শেখ হাসিনা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত। রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন কবে। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে, আর সরকার আগের অবস্থানেই 30 জুনের মধ্যেই সম্পন্ন হবে ভোট। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো সরকারের সাথে কথা বলেন কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি, সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এরই মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় সহ প্রায় 2000 মানুষকে জোর করে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এজন্য দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠালেও কাজের কাজ কিছু হয়নি। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই। বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে শুরুতে বেশ সরব ছিল অন্তর্বর্তী সরকার। শক্ত প্রতিবাদের পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রণালয় নীরব কেন জানতে চান সাংবাদিকরা। এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না, আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। 23 ডিসেম্বর তাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাসেও তার জবাব পায়নি ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে, আর আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি কথা জানিয়েছেন। বলেছেন বিচার বিভাগের সংস্কার হয়েছে, জুলাই চার্টার হলে সংবিধান সংস্কার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বলেন এমন একটা বিচার ব্যবস্থা রেখে যেতে হবে যেন ভবিষ্যতে কোনো শাসক ফাঁসিবাদ কায়েম করতে না পারে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেহেতু আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে, তাই এখন আবার ইন্টারপোলের কাছে তাকে দেশে ফেরত আনার বিষয়ে কথা বলা হবে। সংস্কার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যেই সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে কোনোভাবেই এপ্রিল পার হওয়া ঠিক হবে না। সংবাদ সম্মেলনে এমন অভিমত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন দীর্ঘ লড়াইয়ে নিবন্ধন ফিরে পেয়েছে দল, এখন ইসিও তাদের প্রতীক ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। সম্প্রতি আপিল বিভাগের সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে হোটেল শেরাটন ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সকল ষড়যন্ত্র বানচাল করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত নিবন্ধন ফিরে পেয়েছে, তাই নির্বাচন কমিশনও তাদের প্রতীক ফিরিয়ে দেবেন বলে আশা করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। নির্বাচন ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিতে চায় না তারা, তবে ভোট দিতে কোনোভাবেই এপ্রিল পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষাই কোনো ছাড় নয় উল্লেখ করে জামাত আমির বলেন, প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল। প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ সিটির মেয়র পদে শপথের দাবিতে টানা 18 দিন ধরে আন্দোলন চলা ঈদের কারণে এখন সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই সময় শপথের উদ্যোগ না নিলে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, সামান্য মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যে টালবাহানা করা হচ্ছে তাতে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজন, সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। নগর ভবনের সামনের সড়ক থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা 18 দিন ধরে চলছে ইশরাক হোসেনের সমর্থকদের এই আন্দোলন। রাজপথের পাশাপাশি লড়েছেন আইনিভাবেও। হাইকোর্ট থেকে আপিল বিভাগ, দূর হয়েছে সব আইনি জটিলতাও, কিন্তু ডাক পড়েনি শপথের। এ নিয়ে ক্ষুব্ধ ইশরাক সমর্থকরা। আদালতের রায় হওয়ার পরও এই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হয়নি। জামায়াতের মতো কিছু দলের সাথে ষড়যন্ত্র করে ওনাকে এই নগর ভবনের শপথ থেকে বঞ্চিত রেখেছেন। গেল 18 দিনের আন্দোলনে তালা ঝুলেছে নগর ভবনের মূল ফটক সহ সব প্রবেশপথে, ফলে বন্ধ হয়ে যায় সকল নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। অবিলম্বে ইশরাক হোসেনকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে স্বাভাবিক নাগরিক সেবা স্বাভাবিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যে ফেসিবাদের যে রোশনল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা আজকেও মনে হয় যে ফেসিবাদের দুর্গন্ধ এই সরকারের মধ্যে ছড়ায় রয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে এসে যোগ দেন ইশরাক হোসেন। বলেন, শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করে সরকার আদালত অবমাননা করছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই, সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের দলের পক্ষ থেকে 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে, যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় কিছুদিন আন্দোলন বিরতি দেওয়ার কথা বলেন ইশরাক হোসেন। নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের ঋণ নিয়ে ঋণ পরিশোধের একটি দুষ্টচক্র তৈরি হচ্ছে, এটি সহসাই ভাঙা কঠিন। তারপরে সরকার বাস্তবসম্মত বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিগত সরকারের জঞ্জাল পরিষ্কারের সময় লাগবে, আর এই সময়ে গভর্নর জানিয়েছেন সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। তার আগে সংকোচনশীল মুদ্রানীতি থেকে বের হওয়া যাবে না। উন্নয়ন বাজেট নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। রাজনৈতিক আবদারের প্রকল্প নিয়ে ঝক্কি আগে থেকেই তার সাথে জুটেছে আগের সরকারের ঋণ পরিশোধের খরচ। তাই 2025-26 অর্থ বছরের বাজেটে খুব বেশি প্রকল্প নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। অনুমোদন পেয়েছে মাত্র 3টি মেগা প্রকল্প। সোমবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আক্ষেপের কথা জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দাবি, এডিপির সবুজ পাতা থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে খরচও। বিবিএস থেকে আমরা একটা খুব দ্রুত জরিপের ব্যবস্থা করেছি যে দারিদ্র্য যদি বেড়েই থাকে তাহলে তার কারণগুলো কি, কারণগুলো না জানলে তো আমরা
কিভাবে তার সমাধান করব বুঝতে পারবো না। এটা কি কর্মসংস্থানের অভাবে, নাকি কোভিডের কারণে অসুস্থ, উপার্জনক্ষম মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বা অন্য কোনো কারণে হয়েছে। এ সময় গভর্নরের কাছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল জানতে চান সাংবাদিকরা। তিনি জানান সুখবর মিলবে 2 থেকে 3 মাস পরেই। ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। সংবাদ সম্মেলনে উপদেষ্টারা জানান অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে, বেড়েছে সরকারের নজরদারি। যেটা আগে হতো একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়, বাট এটা তো অবশ্যই কেবল শুরু। 65 টাকায় আমরা গ্যাস আমদানি করি, কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি 30 টাকায়। তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। তো এখানে যে একটা ইররেশনালিটি ছিল, যে এটার উপর একটা ট্যাক্স ছিল, একটা ভ্যালু এডিশন যেখানে হয় না, যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাকচুয়ালি, সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। নতুন অর্থ বছরের অর্থ বিল পাশ হতে পারে 22 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আর 4 দিন বাকি থাকতেই রাজধানীর হাটগুলোতে শুরু হয়েছে কুরবানির পশু আসতে শুরু করেছে এবং দামও কিছুটা স্থিতিশীল, তবে হাটগুলোতে ক্রেতার সংখ্যা খুব কম। বৃহস্পতিবার দুপুর থেকেই হাট জমে উঠবে বলে আশা করছেন পাইকাররা। ক্রেতাদের আশা, গরুর আমদানি বাড়লে আরও কমে আসবে দাম। প্রচণ্ড গরমে কেউ তার পালিত পশুর গায়ে পানি ঢালছেন, কেউ বা শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন। সকলেরই আশা তার গরুটি হবে হাটসেরা। গাবতলী পশুর হাটে অন্যান্য বছরের তুলনায় এবার গরুর আমদানি অনেকটাই বেশি, তবে ঈদের আরও 4 দিন হাতে থাকায় ছুটোছুটি কিংবা মূলমূলি ছিল অনেকটাই কম। এই পশুর হাটে রয়েছে সব ধরনের গরুই। বড়গুলোর দাম হাঁকা হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা, আর মাঝারিগুলোর দাম চাওয়া হচ্ছে 3 থেকে 7 লক্ষ টাকা। এসবের বিপরীতে রয়েছে হাজার হাজার ছোট আকারের গরু, যেগুলোর দাম চাওয়া হচ্ছে 75,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত। বিক্রি হয়েছে 2টা, মোটামুটি আছে এখন 21টা। দাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো আর কি। এখনো তো বাজারে মানুষের সেরকম ক্রেতার আনাগোনা দেখছি না, এখন দেখা যাক, ভালো কিছু আশা করছি। দাম দর হইতেছে, দেখতেছি বাজার, কালকে ছাড়বো আর কি, বা আজকে ছাড়বো। ঢাকা আসবে, ঢাকায় কোনো কাস্টমার নেই, ঢাকায় কেজন আসবো, একেবারে 4 দিন আয় 4 দিন বসে থেকে খাওয়ার টাকাও নেই এখন বর্তমানে। সোমবার এই হাটে বাজার পরিস্থিতি বুঝতে এসেছিলেন অনেকেই। ছোট গরুর দাম কিছুটা বেশি চাওয়া হলেও তা কমে আসবে বলে আশা ক্রেতাদের। গরু কিনলো এটা 1,55,000। কত আশা করছিলেন? এটা আশা করছিলাম 1,30,000-1,35,000 এরকম। বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব বিরক্ত করতেছে, গরু দেখবো, গরু দেখার জন্য বাচ্চাদের জন্য কিনলাম। তাহলে নিয়ে নিব আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, কেমন দেখলেন? দেখছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বড় গরুর দাম একটু ছাড়তেছে না এখন আর কি, আবার বড় না হলে হইতেছে না, একটু বড় নিব আর কি। আশা করা যায় ভালোই হবে, খারাপ হবে। শুধু বিভিন্ন আকারের গরুই নয়, হাটে রয়েছে উটও, যার দাম হাঁকা হচ্ছে 30 লক্ষ টাকা। একই সাথে রয়েছে ছাগল, যেগুলোর দাম চাওয়া হচ্ছে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত। তবে কোরবানির পশু যাই হোক না কেন, প্রতিটি পশুর ক্ষেত্রেই পাইকাররা দাম হাঁকাচ্ছেন আকাশ ছোঁয়া। তাই হাটে আসার আগে ক্রেতাদের নিতে হবে দামাদামির প্রস্তুতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা যাচাই ও উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, অধ্যাদেশটির কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। আন্দোলনরত কর্মচারী নেতাদের স্মারকলিপি গ্রহণের পর ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। অন্যদিকে কর্মচারী নেতারা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নিবর্তনমূলক সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 11 দিন ধরে আন্দোলনে কর্মচারী ঐক্য ফোরাম এর অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন তারা। আবারও তুলে ধরেছেন তাদের দাবির যৌক্তিকতা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতে রয়েছে, তারপরেও কেন এই কালো অধ্যাদেশ তৈরি করা হচ্ছে? এই নারী বান্ধব না, এই আইনটা নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই আইন যতদিন ছিল না, ততদিন আপনারা এসেছেন কর্ম পরিবেশের
কি ক্ষতি হয়েছে? সমাবেশ শেষে অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। এ সময় দুই উপদেষ্টা চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমরা বলছি এটা দেখব, আমরা ওটা দেখে পরে প্রপার তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি রিভিউ একটা সচিবকে একটা কমিটি করেছে। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে, কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। কর্মচারী নেতারা বলছেন কিছু ধারা নয়, পুরো অধ্যাদেশ বাতিল চান তারা। আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে, এটা স্থিমিত করার অথবা দুর্বল করার কোনো সুযোগ নাই। জীবনে জেল খেটেছি, চাকরি হারাইছি, যদি চাকরি আবারও যায়, জেলে যদি আবারও যেতে হয়, সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ঈদের কারণে 4 থেকে 15 জুন আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পানে ছুটছেন অনেকে। যাত্রার চতুর্থ দিনে ভোর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে রাজধানী কমলাপুর রেল স্টেশনে। দিনের শুরুতে ভোর 4টায় প্রথম ট্রেন ছেড়ে যায়, এরপরে সকাল 9টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়ে। আর যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। আর ভোগান্তিহীন ঈদ যাত্রায় যাত্রীরা বেশ খুশি। গ্রামের বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে অনেক দিন যাবত দেখা হয় না, তাদের সাথে দেখা করব, এর থেকে বড় আনন্দ আর কি আছে। 6 জন আমরা বসছি 3টা বগিতে, টিকিট পাওয়া খুবই ভোগান্তির অবস্থা। বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের সাথে ঈদ করব, এটাই। যানজট নেই, আশা করে যাই আমরা সুস্থ মতো বাড়ি ফিরে যাব। বুধবার অর্থাৎ আগামীকাল হজের প্রথম দিন, আর এই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে সৌদি আরব সরকার। হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে প্রায় 15 লাখ মানুষ পাড়ি দিয়েছেন দেশটিতে। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় বিশেষ সতর্ক থাকছে সৌদি প্রশাসন। অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশ পথগুলোতে বিশেষ কড়াকড়ি রাখা হয়েছে। আইন অমান্যকারীদের জন্য রাখা হয়েছে জরিমানা সহ শাস্তির বিধান। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি। হজ পালনকারী মুসল্লিদের 24 ঘন্টা নিরাপত্তা দিতে বিশেষ দল মোতায়েন করেছে দেশটির সরকার। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।